মির্চি বাংলা অরিজিনালসের বিশেষ নিবেদন ক্রাইম কথা কথা কথা। গত শতকের ৮-এর দশকের কলকাতা, বৈশাখ মাসের মাঝামাঝি। ভ্যাপসা গরম আর হাওয়ায় লেগে থাকা গুমোট ভাব চারপাশের দেওয়ালে গদের আঠার মতো লেপতে রয়েছে। সদ্য চালু হয়েছে ভারতের প্রথম এবং এশিয়ার পঞ্চম মেট্রো রেল পরিষেবা। নগরবাসী যে রেলের নাম রেখেছে পাতাল রেল। সত্যজিৎ রায় বলেছিলেন হেল রেল। যাকে মেট্রো রেলের ইতিহাস শোনানো আমার কাজ নয়, যে গল্প শোনাতে এসেছি বরং সেটাই শোনাই। আমাদের আজকের কাহিনীর পটভূমি উত্তর কলকাতার জোড়াসাঁকো অঞ্চল। পোস্তা আর বড়বাজারের অলিগলি তখন দিনের ব্যস্ততা ঝেড়ে ফেলে এক অদ্ভুত ক্লান্তিতে ঝিমোচ্ছে। ল্যাম্পপোস্টের ম্লান আলোর নিচে ইতস্তত উড়ে বেড়াচ্ছে সারা দিনের জীর্ণ ধূলিকণা। রাস্তার কোনায় কোনায় পড়ে থাকা এঁটো শালপাতার গাদা থেকে চুইয়ে আসছে পচা গন্ধ। বহু যুগ পুরনো বাড়ি ঘরগুলোর প্রায় সবকটাই নিস্তব্ধ। রাস্তায় লোক চলাচল প্রায় নেই বললেই চলে। সুদেব ঘোষ, বয়স আন্দাজ 40-42, পেশায় মহাজন। এলাকায় পরিচিত সুদখোর সুদেব নামে। জমানো টাকা খাটিয়ে সুদে আসলে বড় করাটাই ছিল তার নেশা আর পেশা। নিবাস জোড়াসাঁকোর পুরনো আমলের একটা একতলা বাড়ি। সুদেব বিয়ে করেনি। পরিবার বলতে বুড়ি মা, ছোট ভাই। অবশ্য ওরা সুদেবের সঙ্গে থাকতো না, থাকতো বনগাঁয়, সুদেবের দেশের বাড়িতে। জোড়াসাঁকোর এই বাড়িটা সুদেব কিনেছিল বছর 15-20 আগে, সুদের ব্যবসা শুরুর প্রথম দিকে। এই বাড়িতে মোট 3টে ঘর। দরজা ঠেলে ভিতরে ঢুকে যে ঘরটা দেখা যেত সেটা সুদেবের বসার ঘর। এটাই ছিল ওর গদি। ঘরটা ছোট, কিন্তু সুদেব সব সময় চেষ্টা করত এক ধরনের আভিজাত্য বজায় রাখার। বড়বাজার অঞ্চলের বেশ নামকরা মহাজন সে। তক্তপোষের ওপর ধপধপে সাদা চাদর, তার উপর যত্ন করে সাজিয়ে রাখা কিছু ছোট বড় খাতা, কলমদানিতে বেশ কয়েকটা কলম। ঘরের কোণে একটা ছোট আলমারি, আর তার উপর দেবদেবীর ছবি আর মূর্তি। বসার ঘরের ডান দিকে রান্নাঘর, রান্নাঘর পেরিয়ে ওধারে শোয়ার ঘর। রাত তখন 11টার আশেপাশে। বাড়ির সদর দরজায় মৃদু টোকা পড়ল। সুদেব তখন একটা মোটা লাল মলাটের খাতা নিয়ে হিসেব নিকেশ করছিল। চোখের চশমাটা নাকের মাঝ বরাবর নামানো। খাতা থেকে চোখ তুলে বেশ কর্কশ গলায় প্রশ্ন ছুড়ে দিল সুদেব। কে? বাইরে থেকে কোনো উত্তর এলো না। বদলে আবারও মৃদু টোকা পড়ল দরজায়। সুদেব বিরক্ত হলো, কিন্তু উপায় নেই। উঠে গিয়ে দরজার খিলটা খুলে দিল। দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা লোকটাকে দেখে তার চোখে এক মুহূর্তের জন্য বিস্ময় খেলে গেল, কিন্তু পরক্ষণেই সেটা বদলে গেল ক্রূর শীতল হাসিতে। আরে তুমি, এসো এসো। এত রাতে কি মনে করে? আমার টাকাগুলোর কথা মনে পড়েছে বুঝি? আগন্তুক ঘরে ঢুকল। দীর্ঘকায় চেহারা, বলিষ্ঠ গাঁট্টা গোট্টা শরীর, পরনে সাধারণ ফতুয়ার পাজামা। লোকটা চোখে মুখে একটা অস্থিরতা খেলা করছে। ঘরে ঢুকেই সে এক কোণে রাখা কাঠের চেয়ারটায় বসল। সুদেব আবার তক্তপোষে গিয়ে
নিজের সেই লাল খাতাটা খুলে বসেছে। এই খাতাতেই সমস্ত হিসেব লিখে রাখত সুদেব। খাতার পাতায় আঙুল বোলাতে বোলাতে সুদেব বলল, ৭৬,০০০ টাকা পান্ডে, কম নয়। অনেকদিন তো হয়ে গেল, আর কতদিন ঘোরাবে? লোকে তো মাসে ৬,০০০ টাকা মাইনে পেলেই সপ্তাহে দুবেলা রাজভোগ খায়, আর তুমি আমার এতগুলো টাকা আটকে বসে আছো। আগন্তুকের নাম শ্রীধর পাণ্ডে, বয়স বছর ৪৫, অবাঙালি ব্রাহ্মণ, আদি বাড়ি উত্তরপ্রদেশের রায়বরেলিতে। আপাতত বেশ কয়েক দশক হল এই বড় বাজার চত্বরেই তার ওঠা বসা। পাণ্ডে নিচু স্বরে বলল, अरे सुदेव बाबू, हम तो बोले कि दे देंगे। আরে ও মাঝিরা ঠিক মতো টাকা ওয়াপাস করছে না। আমার টাকা উঠে আসলেই তোমারটা দিয়ে দেব আমি, সচ্চি। সুদেব হঠাৎ খেঁকিয়ে উঠল। খাতা বন্ধ করে হাত পা নেড়ে সে বলল, যা যা যা, সেসব তোমার আর তোমার মাঝিদের ব্যাপার। আমি তোমারে ৮% সুদে টাকা দিছি, তুমি তা করে ১০%-এ খাটাইছো। লাভ তো তুমিও করছো, হ্যাঁ? এখন কাইন্দা লাভ কি? শোনো পান্ডে, সোজাসুজি কইতেছি, টাকা না পাইলে তোমার এই মাঝি মাল্লাদের মাতব্বরি আমি ঘুষাইয়া দিমু। জন্মসূত্রে সুদেব বাঙাল, বরিশালের চাঁদপুরের ছেলে। সুদেবের বয়স যখন ১০ কিংবা ১১, ৫-এর দশকের মাঝামাঝি সময় সপরিবারে এপার বাংলায় চলে আসে সুদেবের বাবা। এখনও প্রচণ্ড রেগে গেলে সুদেবের মুখ দিয়ে মাঝে মধ্যে বাঙাল ভাষা বেরিয়ে আসে। সে বলে চলল, আমি নর্থ পোর্ট থানার সব চিনি। আমি যদি গিয়া কই যে তুমি টাকা মাইরা ব্যবসা করতেছো, তোমার মান সম্মান কিছু থাকবো না, বুঝছো? কালকে সকালে এলাকায় গিয়া আবার যদি তোমার হাঁড়ির খবর সব ফাঁস করি, তখন বুঝবা। হ্যাঁ? সুদেবের হুমকি শুনে পাণ্ডের মুখটা লাল হয়ে উঠল। অবশ্য শুধু মুখ নয়, সুদেব খেয়াল করেনি পাণ্ডের চোখ জোড়াও ক্রমে ঘোলাটে হয়ে উঠছে। সুদেব বাবু, এই সমাজে আমার একটা মুখ আছে, ইজ্জত আছে। ওদিন তুমি আমার বাড়ির সামনে যা করলে। পাণ্ডের কথা শেষ হওয়ার আগেই সুদেব অট্ট হাসিতে ফেটে পড়ল, বলল, এ তো শুরু পান্ডে। টাকা যদি ফেরত না পাই, তাহলে সামনে আরো করুণ দৃশ্য অপেক্ষা করতেছে তোমার জন্যে। শ্রীধর পাণ্ডে পকেট থেকে একটা ছোট্ট খৈনির ডিবে বের করল। খানিকটা খৈনি মুখে পুড়ে ঘোলাটে চোখে সে তাকালো সুদেবের দিকে। তার ভেতরে তখন আগ্নেয়গিরি ফুটছে। গাঁজার ধুমকি আর অপমানের জ্বালা মিশে গিয়ে তার হিতাহিত জ্ঞান যেন লোপ পাচ্ছে। সুদেবের যদিও এসব দিকে খেয়াল নেই। ওকে চুপ থাকতে দেখে সুদেব বলল, টাকা কবে দিবা? হ্যাঁ, আমি তো ভাবছিলাম তুমি টাকা দেওয়ার জন্যই আসছো পান্ডে, কিন্তু ও হরি, সে আমার সঙ্গে ঝামেলা পাকাচ্ছ কেন? হ্যাঁ, দিয়ে দিব, সব টাকা দিয়ে দিব তোমার। लेकिन তুমি যে ওই রকম ওই দিন ব্যবহার করলে, ওকে সেই থা, তার বিচার কে করবে? হ্যাঁ? সুদেব ঘোঁত ঘোঁত করে হেসে উঠল। তাচ্ছিল্যের সুরে সে বলল, বিচার? হ্যাঁ, সুদখোরের আবার বিচার কি পান্ডে? যাও যাও, কাল টাকা নিয়ে আইসো, না হইলে আবার আমি তোমার এলাকায় যাব। আরে মেরা বাত। পাণ্ডে আরো কিছু একটা বলতে চাইছিল, কিন্তু সুদেব ওকে রীতিমতো হাত ধরে হ্যাঁচকা টান মেরে বের করে দিল ঘর থেকে। তারপর দরজা আটকে বিড়বিড় করে বলল, শালা গাঁজাখোর, রাত দুপুরে আইসা পিনিক নিতাছে। আরে সুদেব ঘোষরে তো চেনে না, পদ্মা পাড়ের বাঙাল আমি। অমন কত পান্ডেড়ে এক হাত সুবয়ে ধরতে পারি। আবার হিসেবের খাতা খুলে বসল সুদেব। ঘড়ির কাঁটা তখন 12টা পেরিয়েছে। রাতের নিস্তব্ধতা চিরে ভেসে আসছে ক্যাথিড্রাল চার্চের ঘণ্টার ধ্বনি।
মাসের শেষ হিসেব নিকেশ করে দেখতে হবে কার কাছে কত টাকা বাকি আছে। মনটা বেশ ফুরফুরেই লাগছে সুদেবের। পাণ্ডেকে বেশ ভালো মতোই অপমান করা গেছে। লোকজনকে অপমান করতে পারলে সুদেবের বেশ আনন্দ লাগে। এর অবশ্য একটা কারণও ছিল। সুদেব যখন উদ্বাস্তু হয়ে এদেশে এলো, এখানকার লোকজন উঠতে বসতে ওকে খ্যাপাতো, রাগাতো। সুদেবের কথায় বরিশালের টান শুনলেই বাঙাল বলে খোঁটা দিত। অপমানিত হতে হতে কোন সময় যেন সুদেবও ওদের মতো হয়ে উঠেছিল। সুযোগ পেলেই মানুষকে খোঁটা মেরে অপমান করত সে। তাছাড়া টাকার অঙ্কটাও তো নেহাত কম নয়। ৭৬,২১৪ টাকা ৪ আনা। আজ দেব কাল দেব করতে করতে প্রায় ৬ মাস পেরিয়ে গেছে। হিসেব করতে করতে হঠাৎই গত সপ্তাহের কথা মনে পড়ল সুদেবের। রীতিমতো বিরক্ত হয়েই পাণ্ডের বাড়ি চলে গেছিল সে। শনিবারের সন্ধেবেলা সবে একটা ছিলিম শেষ করে এক জাগ গরম দুধ খাওয়া শুরু করেছে পাণ্ডে। তখনই ঘরে ঢুকেছিল সুদেব। এ ব্যাপার পানেজি, খুব তো দুধ দই খাওয়া হচ্ছে, হ্যাঁ? বলি আমার টাকাটা কি দেবা না নাকি? নেশায় পাণ্ডের চোখ মুখ তখন ঢুলছে। একগাল হেসে পাণ্ডে বলেছিল, সুদেব বাবু, আরে आओ आओ बैठो, চলবে নাকি? পাণ্ডের ইশারা বিছানায় পড়ে থাকা শূন্য ছিলিমটার দিকে। সুদেব বলল, ধর, রাখো তো তোমার গাঁজা। আমার টাকা কই? बोला तो है बाबा, দিয়ে দিব তোমার টাকা, তো পরেশান হইও না ভাই। আরে কেন পরেশান হব না? কম দিন তো ঘোরাচ্ছ না নাকি, হ্যাঁ? আরে ইতনা চিড়তা কায়ে হ্যাঁ? হ্যাঁ, আমি কি কোথাও ভেগে যাচ্ছি নাকি? হ্যাঁ, এই এই, তোমারে না কইছি বাংলা হিন্দি মিশায় কথা কবা না, বুঝতে অসুবিধা হয়। শোনো, আমার লগে জোচ্চুরি করতে আসবা না একদম। আরে কন তোমার সাথে যে চুরি করলো ভাইয়া, দিয়ে দিব বলেছি তো। পাণ্ডের বেপরোয়া হাসি দেখে সুদেবের মেজাজ সপ্তমে চড়ে গেল। সে তক্তপোষ থেকে এক ঝটকায় উঠে দাঁড়িয়ে গলা চড়িয়ে বলল, হাসি বন্ধ করো পান্ডে। আমি হাসি তামাশা করতে আসি নাই। আমার টাকাটা কি দিবা নাকি পুলিশ ডাকুম? পাণ্ডে তখন চূড়ান্ত নেশার ঘোরে। সদ্য ছিলিমটা শেষ করেছে সে, তার উপর এক জগ দুধ খেয়েছে। ঘন লাল সরজমা মোষের খাঁটি দুধ। তার চোখ দুটো রক্তাভ। সেও সুর চড়িয়ে বলল, আরে আমি তো বলেছি তোমাকে টাকা পেলে তোমার টাকা ওয়াপিস করে দেব। আমাকে কেন তো তকলিফ দিচ্ছ তুমি সুদেব বাবু? ক্লিফ, হ্যাঁ? 7টা মাস ধরে ঘুরাইতাছো আমারে, আর এখন আমি তাকলিফ দিচ্ছি তোমায়, হ্যাঁ? এই তুমি না বাউনস পইতে পারো, তাও এত কথার নয় ছয় করো কেন? এতক্ষণে পাশের খুপড়িগুলো থেকে লোকজনের আনাগোনাও শুরু হয়েছে। নর্থ পোর্ট বা উত্তর বন্দর থানার আশপাশের এই ছোট্ট অলিগলিতে বিকেলবেলা তেমন চেঁচামেচি নতুন কিছু নয়, কিন্তু সুদেবের কর্কশ স্বর আর পাণ্ডের হিন্দি মেশানো আরতিতে কিছু কৌতূহলী মুখ দরজার ফাঁক দিয়ে উকি মারতে শুরু করল। একজন ছোকরা দরজার কাছে এসে উকি মারতেই সুদেব তাকে দেখে আরও রেগে গেল। এই ছোকরা, এই কি দেখোস, হ্যাঁ? এটা যা, নিজের কামে যা, যা নিজের কাম দেখ, যা। কথা বলতে বলতে সুদেব খপ করে পাণ্ডের হাতটা ধরে ফেলল। তারপর তাকে একরকম টেনে হিচড়ে ঘরের বাইরে নিয়ে এলো। अरे अरे सुदेव बाबू क्या कर रहे हो? छोड़ो यार, अरे छोड़ो ना भाई। পাণ্ডে যতই বলুক, সুদেব কিন্তু ওর হাত ছাড়ল না। সে বলল, সবার সামনে তোমার বিচার করুম আমি। কইতাছি, এই শোনো সবাই, এই শ্রীধর পান্ডে আমার টাকা মাইরা বৈশা আছে। সুদে আসলে কত হইছে হিসেব করলে ৭৬,০০০ হয়। টাকা না দিয়া ও গাঁজা খাইয়া ফুর্তি করছে, দেখো তোমরা।
ভিড় জমে গেল পাণ্ডের ঘরের সামনেটায়। পাণ্ডের চোখে তখন নেশা আর রাগের এক অদ্ভুত মিশেল। দশাশই চেহারার পাণ্ডে হঠাৎ যেন কুঁকড়ে গেছে সুদেবের এমন ব্যবহারে। এতটা সে আশা করেনি। अरे सुदेव बाबू, सुदेव बाबू, क्या कर रहे हो यार? हमारी इज्जत नहीं है, এইভাবে খেলো না। हम तो बोला तुम्हारा টাকা সব দিয়ে দেবো। हम বললাম তো তোমাকে यार। কবে দিবা, কবে? পান্ডে, এই সপ্তাহের মধ্যে আমার টাকা না আসলে আমি তোমার ওই মাঝি মাল্লাদের ডাইকা আনু। তোমার সব কারবার বন্ধ হইয়া যাইব, দেখা লইও। সুদেব পাণ্ডেকে ধাক্কা মেরে হন হন করে হেঁটে চলে গেল। লোকজনের ফিসফিসানি চলতে লাগলো পাণ্ডের খুপড়ির সামনে। পাণ্ডে চুপ করে বসে রইল ঘরের সামনে, রাস্তার উপর। মাথা কাজ করছিল না তার। এমন হেনস্থা তাকে কোনোদিন সইতে হয়নি। সুদেব বেশ আচ্ছা রকম অপমান করেছিল সেদিন পাণ্ডেকে। বেশ হয়েছে, আপন মনে বিড়বিড় করে বলল সুদেব। শালা, টাকা নিয়ে আর টাকা দেবে না, আর ঘরে বসে গাঁজা ফুকবে, যত সব। ইতিমধ্যে কখন যে 1টা বেজে গেছে খেয়াল করেনি সুদেব। চার্চের ঘন্টার শব্দ শুনে হুঁশ ফিরল তার। হাই তুলে তুড়ি মারতে মারতে উঠে দাঁড়ালো সে। খাতাটা ঢুকিয়ে রাখলো আলমারির ভিতর। আধমানুষ সমান উঁচু আলমারি, তার উপর বেশ কয়েকটা দেবদেবীর ছবি আর মূর্তি রাখা। সেগুলোর সামনে একটা ধূপদানি, সুগন্ধি ধূপ জ্বলছে তাতে। আলো নিভিয়ে শোয়ার ঘরের দিকে পা বাড়াচ্ছিল সুদেব। ঠিক তখনই আবার দরজায় টোকা পড়ল। আবার কে আইলো? ও, এত রাতেও একটু শান্তি নাই। আরে আইস্তাছি আইস্তাছি, খাড়াও। আলোটা আবার জ্বালালো সুদেব। তারপর দরজা খুলে এক মুহূর্তের জন্য থমকে গেল সে। বিরক্তি মেশানো গলায় সে বলল, কি ব্যাপার, কি হয়েছে? আগন্তুক সুদেবের প্রশ্নের কোনো উত্তর দিল না। এক ধাক্কায় ওকে ফেলে দিল ঘরের মেঝেতে। আচমকা আঘাতে ভ্যাবাচাকা খেয়ে গেল সুদেব, যদিও কয়েক মুহূর্তের মধ্যেই নিজেকে সামলে নিল সে। হাজার হোক পদ্মা পাড়ের বাঙাল রক্ত, গরম হতে বেশি সময় লাগে না। বেশ আচ্ছা রকমের হুলস্থুল শুরু হয়ে গেল সুদেবের বসার ঘরে। অবশ্য মিনিট 5 পর ক্রমে নিভে এলো সমস্ত হুটোপুটি। আগন্তুক সুদেবের গলা চেপে তাকে শূন্যে তুলে ধরেছে। পায়ের নিচে মাটি না পেয়ে তড়পাতে শুরু করলো সুদেব। উন্মাদের মতো হাত পা ছুটতে লাগলো সে। তারপর এক সময় ধীরে ধীরে নিস্তেজ হয়ে এলো তার দেহ। গলাটা ছেড়ে দিল আগন্তুক। তারপর যেমন নিঃশব্দে সে এসেছিল তেমন নিঃশব্দে বাড়ি থেকে বেরিয়ে মিশে গেল জোড়াসাঁকোর অন্ধকার গলিপথে। নমস্কার, আমি সৌমাদিত্য। আপনারা শুনছেন ক্রাইম কথা, যার সব চরিত্র কাল্পনিক নয়। এটা নিশ্চয়ই আপনারা এতক্ষণে বুঝে গেছেন যে আজকের ক্রাইম কথায় আপনাদের শোনাবো একটি খুনের কাহিনী। খুনের ঘটনা এই কাহিনীতে আহামরি কিছু নয়। চমক যা কিছু আছে তা হলো খুনের পর। কেন, সেটা ক্রমশ প্রকাশ্য। চলুন আমরা আবার ফিরে যাই 4 দশক আগের কলকাতায়। ও হ্যাঁ, আরেকটা কথা, আজকের কাহিনীর তদন্ত অফিসার সুব্রত নাগ। মনে পড়ছে, ইন্সপেক্টর নাগের আরো 2টো কেসের গল্প আমি আপনাদের শুনিয়েছি ইতিমধ্যেই। সময়ের বিচারে এটি সবচেয়ে পুরনো। তখনও সুব্রত নাগ ইন্সপেক্টর হননি। তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্রাইম কথা। ভোরের আলো তখনও জোড়াসাঁকোর ঘিঞ্জি গলিগুলোতে
ঠিকমতো ঢুকতে পারেনি। শেষ রাতের দিকে আচমকা ঝড় উঠেছিল কলকাতায়, কালবৈশাখী। এখনো গঙ্গার দিক থেকে ভেসে আসছে ভিজে বাতাসের ঝাপটা। কাদামাখা রাস্তাঘাট, হাইড্রেনের আশপাশে ময়লার স্তূপ জমেছে। মল্লিকঘাটের ফুল ব্যবসায়ী ধীরেন সামন্ত কপালে জমে থাকা ঘামটা মুছে সুদেব ঘোষের দরজার সামনে এসে দাঁড়ালো। এক হাতে ফুলের ব্যাগ, যার মধ্যে রয়েছে বেশ কয়েকটা জবা আর গাঁদা ফুলের মালা, আর পকেটে সুদেবের কাছ থেকে নেওয়া ঋণের প্রথম কিস্তির টাকা। সুদেব ঘোষ ফুল ভালোবাসে, তাই ধীরেন ভেবেছিল টাকা ফেরত দেওয়ার সময় দুছড়া টাটকা ফুল দিলে লোকটা অন্তত সুদের হিসেব নিয়ে আর কড়া কথা শোনাবে না। সেই জন্যই নিজের দোকান থেকে বেছে বেছে সবচেয়ে ভালো ফুলই নিয়ে এসেছিল ধীরেন। দরজায় মৃদু ধাক্কা দিতেই ধীরেন দেখল দরজাটা ভেজানো। সে অবাক হল। সুদেব ঘোষ বেশ কড়া প্রকৃতির মানুষ। বেখেয়াল বা বেহিসেব কোনোটাই তার ধাতে নেই। এই সাত সকালে দরজা খোলা রেখে নিশ্চিন্ত মনে ঘুমোনোর লোক তো সুদেব ঘোষ নয়। ধীরেন গলা বাড়িয়ে ডাকল, সুদেবদা, ও সুদেবদা, আমি ধীরেন, ধীরেন সামন্ত, বাড়ি আছো? ভেতর থেকে কোনো সাড়া এলো না। ধীরেন বেশ কয়েকবার দরজার পাল্লায় টোকা মারল, তারপর আবার ডাকলো, ও সুদেবদা, আরে বলি কি ঘুমাচ্ছ গো? বেলা যে দুপুর হয়ে গেল। তবু ভিতর থেকে কোনো উত্তর এলো না। সাত পাঁচ না ভেবে ধীরেন এবার ধীর পায়ে ভেতরে ঢুকল। বসার ঘরের আলোটা তখনও জ্বলছে। সেই আলোতেই ধীরেন যা দেখল তাতে তার শির দ্বারা বেয়ে একটা হিমশীতল স্রোত নেমে এলো। সুদেব ঘোষ নেট সিমেন্টের ফ্লোরে শুয়ে আছেন, কিন্তু সেই শোয়ার মধ্যে কোনো স্বাভাবিকতা নেই। তার গলার চারপাশের চামড়া নীল হয়ে কুঁচকে গেছে, চোখ দুটো অর্ধেক খোলা, মুখ থেকে গেঁজলা বেরিয়ে গালে লেপ্টে আছে। পরনের জামা কাপড় ছিঁড়ে গেছে জায়গায় জায়গায়। এই দৃশ্য দেখে আর্তনাদ করে উঠল ধীরেন সামন্ত। ওরে বাবা গো, কি সর্বনাশ! খুন, খুন! কে কোথায় আছো? জলদি এসো! ধীরেনের আর্তনাদ জোড়াসাঁকোর নিস্তব্ধ গলিটাকে চিরে খান খান করে দিল মুহূর্তে। কি হয়েছে? আওয়াজটা কিসের? কিসের আওয়াজ ওটা? চল চল চল, ফেলে দাও, ফেলে দাও। ওইদিকে চলো চলো চলো। আশপাশের বাড়ি থেকে, রাস্তার মোড়ের চায়ের দোকান থেকে লোকজন সব ছুটে এলো সুদেব ঘোষের বাড়ি লক্ষ্য করে। ঠিক বৃষ্টি শুরু হওয়ার আগের হাওয়ার মতো এক দঙ্গল লোক এসে ঢুকলো সুদেব ঘোষের বাড়িতে। ধীরেন সামন্ত তখনও ঠায় দাঁড়িয়ে হাঁপাচ্ছে। ওরে বাবা, ওরে বাবা, এই সাংঘাতিক ঘটনা! এই সর্বনাশ, এ তো সর্বনাশের ব্যাপার! ওরে বাবা, ওরে বাবা! এই দেখি দেখি কি হয়েছে? কি হয়েছে? উমা, খুন! সুদেবদা খুন হয়েছে। ও নীরেন, শিগগিরই পুলিশকে খবর দে। জগা, কোথায় গেলি রে? এদিকে আয় আয় আয়। মিনিট 15-র মধ্যেই পুলিশের জিপ এসে থামলো দরজায়। ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে কনস্টেবলরা। জিপ থেকে নামলেন জোড়াসাঁকো থানার সাব ইন্সপেক্টর সুব্রত নাগ। বলিষ্ঠ চেহারা, চোখে এখনো ঘুমের রেশ লেগে আছে তার। জলকাদায় মাখামাখি হয়ে আছে ছোট্ট এঁদো গলিটা, রংবিহীন একটা একতলা বাড়ি। সুব্রত নাগকে দেখে বেশ কয়েকজন ছুটে এলো তার দিকে। এই এই শর্ট শর্ট, স্যারকে আসতে দে। আসুন স্যার, আসুন আসুন, এইদিকে, এই বাড়ি স্যার, এই বাড়ি। কে খুন হয়েছে? সুদেব ঘোষ স্যার, সুদেব ঘোষ। সুদেবদা, সুদেবদা। আচ্ছা, লাশ কোথায়? ঘরের মধ্যে স্যার, আসুন আসুন। দ্রুত পায়ে ঘরে ঢুকলেন সুব্রত নাগ।
উৎসুক জনতা যারা ঘরের ভিতরে ঢোকার সাহস পায়নি তারা ভিড় করে এলো দরজার সামনে। ঘরে ঢুকে প্রথমেই সুব্রত প্রশ্ন করলেন, তো সবার আগে লাশ কে দেখেছে? ধীরেন এতক্ষণ স্থবির স্তূপের মতো দাঁড়িয়েছিল ঘরের এক কোণে। মিনমিনে গলায় সে বলল, আমি স্যার, আমি। বেশ, আপনি আপাতত দরজার বাইরে গিয়ে দাঁড়ান, আপনাকে একটু পরে ডেকে নেব। আপনারা সকলে বাইরে যান, একটু বাইরে অপেক্ষা করুন। কথাটা বলে একজন কনস্টেবলের দিকে ইশারা করলেন সুব্রত নাগ। কনস্টেবল সবাইকে নিয়ে বাইরে চলে গেল। এবার লাশটা খুঁটিয়ে দেখতে শুরু করলেন সুব্রত নাগ আর কনস্টেবল যতীন পাল। মধ্যবয়স্ক লোক, হাইট 5 ফুট 3 কি 4, ছিপছিপে শরীর। সুব্রত বিড়বিড় করে বললেন, স্ট্র্যাঙ্গুলেশন। বুঝলে যতীন, গলা টিপে মারা হয়েছে। আর যে কাজটা করেছে তার হাতের পাঞ্জা বেশ চওড়া ছিল, বোঝা যাচ্ছে। এই দেখো, হাতের আঙুলগুলোর দাগ দেখো। যার আঙুলের দাগ এত লম্বা আর মোটা, তার উচ্চতা নেহাত কম হওয়ার কথা নয়। ধস্তাধস্তি হয়েছে বেশ কিছুক্ষণ ধরে স্যার, জামা কাপড় ছিঁড়ে গেছে। আলতো করে ঘাড় নাড়লেন সুব্রত, তারপর বললেন, আচ্ছা বেশ, বডি পোস্টমর্টমে পাঠিয়ে দাও। অন্য দুজন কনস্টেবল স্ট্রেচারে করে লাশটা বাইরে নিয়ে গেল। সুব্রত নাগ এবার ঘরের চারপাশটা দেখতে লাগলেন। ঘর খুব একটা অগোছালো নয়। সুদেবের চশমাটা একপাশে পড়ে আছে। হঠাৎ মেঝের এক কোণে একটা ছোট্ট জিনিসের ওপর তার নজর পড়ল। গ্লাভস পরা হাতে সেটা তুললেন তিনি। একটা রেডিমেড খৈনির কৌটো, আর তার পাশেই পড়ে আছে এক টুকরো সাদা দড়ি। দড়িটা বেশ সরু। সুব্রত নাগ তার সহকারী কনস্টেবলকে ডাকলেন। যতীন, এদিকে এসো তো। হ্যাঁ স্যার, বলুন। এটা কিসের দড়ি বলে তোমার মনে হচ্ছে? এ তো পইতে। দেখি স্যার, হ্যাঁ হ্যাঁ, এটা পইতে। আমারও তাই মনে হচ্ছে। যে মারা গেল এর নাম যেন কি? সুদেব ঘোষ, না? হ্যাঁ স্যার, ঘোষ। তাহলে তো এর পইতে পড়ার কথা নয়। হ্যাঁ স্যার, ঠিকই বলছেন। আচ্ছা, ওই যে লোকটা লাশ প্রথমবার দেখেছে, ওকে ডেকে আনো তো। যতীন দরজার কাছে গিয়ে হাঁক দিল। এই লাশ প্রথম কে দেখেছিলেন? ভেতরে আসুন তো, স্যার ডাকছেন। কাচুমাচু মুখে ভেতরে ঢুকলো ধীরেন সামন্ত। ইন্সপেক্টর সুব্রত নাগ একটা চেয়ারে বসে ধীরেন সামন্তকে ইশারা করলেন অন্য চেয়ারটায় বসতে। ধীরেন তখনও থরথর করে কাঁপছে, বারবার কপালে জমে থাকা ঘাম মুছছে। সুব্রতবাবু শান্ত গলায় বললেন, আরে শান্ত হন, ভয়ের কিছু নেই, বসুন। চুপচাপ চেয়ারে বসে পড়ল ধীরেন। সুব্রত নাগ জিজ্ঞেস করলেন, তা আপনার পুরো নামটা আর ঠিকানাটা বলুন তো। আগে স্যার, আমার নাম ধীরেন সামন্ত, মল্লিকঘাট এলাকায় থাকি। ওখানে আমার ফুলের ব্যবসা আছে। আচ্ছা, সুদেব ঘোষকে আপনি কিভাবে চিনতেন? ওর এখানে কেন এসেছিলেন? ধীরেন হাত জোর করে বলল, বিশ্বাস করুন স্যার, আমি খুন করিনি স্যার। আমি সত্যিই কিছু জানি না। ন্যাকামো করছেন কেন? হ্যাঁ, যা জিজ্ঞেস করছি তার উত্তর দিন। সুদেব ঘোষকে কিভাবে চিনতেন আপনি? স্যার, সুদেব বাবু বড় মহাজন ছিলেন। ওনার কাছ থেকে ব্যবসার জন্য কিছু টাকা ধার নিয়েছিলাম। আজ ভোরে ওনার ঋণের প্রথম কিস্তির টাকা দিতেই এসেছিলাম। কখন এসেছিলেন এখানে? আগে স্যার, বেশ সকালেই বেরিয়েছিলাম আমি। এই মল্লিকঘাটে আমার দোকানের ফুল আসে ভোরের ট্রেনে। এই মেদিনীপুরের টাটকা ফুল স্যার। সুদেবদা ফুল ভালোবাসতো, ওর জন্য ফুল নিয়ে সোজা চলে আসি। আচ্ছা, তো এসে কি দেখলেন? দরজা কি বন্ধ ছিল? ধীরেন মাথা নাড়ল।
বলল, না স্যার, তালা লাগানো ছিল না, শুধু ভেজানো ছিল। আমি ভাবলাম সুদেবদা বোধহয় উঠে পড়েছে, ওর নাম ধরে দুবার ডাকলাম, কিন্তু ভেতর থেকে কোনো উত্তর পেলাম না। তারপর তারপর ধীর পায়ে ভেতর ঢুকেই দেখি। বলতে বলতে ধীরেন আবার শিউরে উঠল। সুব্রত জিজ্ঞেস করলেন, কি দেখলেন? দেখলাম মেঝের উপর সুদেবদা শুয়ে আছে, বেশ। চোখ জোড়া অর্ধেক খোলা, মুখ দিয়ে গ্যাজলা বেরিয়ে গেছে। হুম। দেখেই বুঝলাম সব শেষ। ওরে বাবা, তো তখনই আমি চিৎকার করে উঠলাম। তারপর পাড়া প্রতিবেশীরা সবাই দৌড়ে আসে। আচ্ছা, তা আসার পথে বা ঘরের আশেপাশে সন্দেহজনক কাউকে দেখেছেন? কোনো লম্বা চওড়া লোক? না স্যার, তখন রাস্তায় একদম লোক ছিল না। বেশ। আচ্ছা, এই সুদেব ঘোষ কি খৈনি খেতেন? তা আমি জানি না স্যার। সুব্রত নাগ কনস্টেবল যতীনের দিকে তাকিয়ে ইশারা করলেন। আচ্ছা, ওনার বয়ানটা লিখে নাও যতীন। ধীরেনবাবু, তদন্তের প্রয়োজনে আপনাকে আবার ডাকতে পারি। তো শহর ছেড়ে আপাতত কোথাও যাবেন না, কেমন? ঠিক আছে স্যার, এখন কি আমি যেতে পারি স্যার? দোকানে বসতে হবে। হ্যাঁ হ্যাঁ, যেতে পারেন যেতে পারেন। তার আগে যতীনের কাছে আপনার নাম ঠিকানাটা সব বলে যান, কেমন? সুব্রতর নির্দেশ মতো সব তথ্য দিয়ে বেরিয়ে গেল ধীরেন। ধীরেন বেরিয়ে যাওয়ার পর সুব্রত কনস্টেবল যতীন পালকে বললেন, যতীন, আশেপাশের কাউকে ডেকে আনো তো, যে সুদেব ঘোষের সম্পর্কে ভালো জানে। এখনই দেখছি স্যার। যতীন বাইরে গিয়ে মিনিট খানেক পরেই মাঝবয়সী রোগাটে একটা লোককে নিয়ে ঘরে ঢুকল। লোকটার পরনে হাফ শার্ট আর লুঙ্গি, চোখে ভর করেছে চাপা উত্তেজনা। প্রতিদিন সকালবেলায় তো আর পাড়ায় এমন খুনের ঘটনা ঘটে না। স্যার, রাখালবাবু সুদেব ঘোষের বাড়ির পাশের গলিতেই থাকেন, অনেক দিনের পুরনো বাসিন্দা। বেশ, আসুন রাখালবাবু, বসুন। রাখাল আড়ষ্ট ভঙ্গিতে চেয়ারে বসল। সুব্রত জিজ্ঞেস করলেন, তাই সুদেব ঘোষকে আপনি কতদিন ধরে চিনতেন? আগে স্যার, সে 10-15 বছর তো হবেই। এই সুদেবদা যখন এই জোড়াসাঁকোর বাড়িটা কিনেছিলেন, তখন থেকেই আমরা তো একই পাড়ার লোক। ওর কোনো শত্রু ছিল বলে আপনার মনে হয়? এমন যে ওর ওপর খুব বিরক্ত ছিল? শত্রু? স্যার, সুদেবদা সুদের কারবার করত, শত্রু তো কিছু থাকবেই। সুদের টাকা খাটাতো। সুদেবদার মতো কড়া মহাজন গোটা বড় বাজার চত্বরে কমই ছিল। কেউ টাকা দিতে না পারলে এমন অপমান করতেন, সে মাথা হেট হয়ে যেত। তাই অনেকে ওর ওপর একটু খাপ্পা ছিল ওই ব্যবহারের কারণে। কিন্তু কোন করবে এমন সাহস? তো তাগাদার জন্য কাউকে অপমানের ঘটনা সম্প্রতি শুনেছেন? না স্যার, তেমন শুনিনি। আচ্ছা, সুদেববাবু কি খৈনি খেতেন বা অন্য কোনো নেশা? না না স্যার, না স্যার, একদম নয়। সুদেবদা খুবই ধার্মিক মানুষ ছিল। আচ্ছা। নেশা ভাঙ এসব একদম পছন্দ করতো না, আর চা ছাড়া কিছু শুঁতও না, অন্তত আমি নিজের চোখে কখনো দেখিনি। তা ওর পরিবারে কে কে আছে? তারা কোথায় থাকে? ও তো বিয়ে করেনি স্যার। পরিবার বলতে ওর মা আর এক ছোট ভাই, ওরা ওই বনগাঁয়ে আমাদের দেশের বাড়িতে থাকে। সুদেবদা একাই এই বাড়িতে থাকতো। আচ্ছা, আপনি শেষ কবে দেখলেন সুদেববাবুকে? এই গতকাল, গতকাল সন্ধ্যের দিকে আমি বাজার থেকে ফিরছি। মোড়ে চায়ের দোকানে দাদা চা খেতে গিয়েছিল, আমি ওখানে ছিলাম। সুব্রত নাগ চেয়ারে হেলান দিলেন। বনগা থেকে আসা অব্রাহ্মণ বাঙাল, অবিবাহিত, কোনো নেশা করতেন না, অথচ ঘরে খৈনির কৌটো আর ছেঁড়া পইতে। সুব্রত জিজ্ঞেস করলেন, আচ্ছা, ওই যে সন্ধেবেলা ওকে যখন দেখলেন তখন ওর মেজাজ কেমন ছিল? বিন্দাস স্যার, বিন্দাস।
এমনিতে সুদেবদা বেশ দিল খোলা লোক। ওর বাড়ির ঠিকানা জানেন? না স্যার, তা জানি না, বিমল জানে স্যার, ওরা একই এলাকার লোক। কে বিমল? ওই যে গলির মুখে সে সাইড দোকানটা দেখলেন, ওর মালিক। বাইরেই দাঁড়িয়ে আছে, রেখে দেবো? না, আমি আসছি বাইরে। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। আচ্ছা স্যার, আসি। রাখাল বেরিয়ে যাওয়ার পর সুব্রত যতীনকে বললেন, টাকা লেনদেনের ব্যবসা যখন ছিল তখন হিসেবের একটা খাতাও তো থাকার কথা। একটু খুঁজে দেখো তো কোনো খাতা পাও কিনা ঘরে। দেখছি স্যার। খুব বেশি অবশ্য খোঁজার প্রয়োজন হলো না। আলমারির ভেতরেই একটা লাল মলাটের খাতা পাওয়া গেল। খাতাটা খুলতেই বেরিয়ে এলো শত শত মানুষের ঋণের হিসেব। কার নাম নেই সেখানে? ছোট দোকানি থেকে শুরু করে বড় ফল ব্যবসায়ী। সুব্রত নাগ পাতা উল্টাতে উল্টাতে এক জায়গায় এসে থমকে গেলেন। সুব্রত বললেন, যতীন, এই দেখো, অবিনাশ মুখার্জি। এর তো প্রায় 20-25 হাজার টাকা ধার, একটা টাকাও মেটায়নি। একে খুঁজতে হবে। ওকে স্যার। আবার পাতা উল্টাতে শুরু করলেন সুব্রত। আরেকটা নাম নোট করো। নাম না, শুধু সারনেম আছে, পান্ডে। নামটার পাশে অনেকগুলো জিজ্ঞাসা চিহ্ন। পাওনার খতিয়ানও খালি। হ্যাঁ স্যার। ৭৬,০০০ টাকা দেনা রয়েছে এই পান্ডের। একটা টাকাও ফেরত দেয়নি মনে হচ্ছে। এই খোঁজ লাগাও তো, কে এই পান্ডে? যতীন আমতা আমতা করে বললেন, স্যার, বড়বাজার পোস্তা এলাকায় তো পান্ডের অভাব নেই, কিভাবে খুঁজবো? পুরো নামটা জানা গেলে তাও নয় একটা উপায়ে কিছু একটা বার করা যেত, কিন্তু যারা যারা সুদেবের থেকে ধার করেছিল প্রত্যেককে খুঁজে বের করো। ওদের জিজ্ঞেস করতে হবে, ওরা হয়তো পান্ডেকে চেনে। সুব্রত ডায়েরিটা পকেটে পুরলেন। এখানের কাজ আপাতত ফুরিয়েছে। বিমলের থেকে ঠিকানাটা নিয়ে সুদেব ঘোষের বাড়িতে একটা খবর দিতে হবে। আপাতত এই খৈনির কৌটো আর পৈতেটা সঙ্গে নাও যতীন, কেমন? আচ্ছা স্যার। কথা শেষ করে সুব্রত নাগ দরজার কাছে গিয়ে দাঁড়ালেন। বাইরে উৎসুক মানুষের ভিড়। একটু গলা চড়িয়ে বললেন, আচ্ছা, আপনাদের মধ্যে বিমল কে? একজন মাঝবয়সী চিমসে রোগা লোক হাত তুলে সামনে এগিয়ে এলো। লোকটার মুখে খোঁচা খোঁচা দাড়ি, মেরুদণ্ডে বোধহয় একটু সমস্যা আছে। এই বয়সেই শরীরের সামনের দিকটা ঝুঁকে এসেছে। সে বলল, স্যার, আমিই বিমল। সুদেব ঘোষের বাড়ির ঠিকানা আপনি জানেন? জানি স্যার, আমার পাশের গ্রামের ছেলে। আচ্ছা, বলুন তো ঠিকানাটা। বিমলের থেকে ঠিকানা নিয়ে বেরিয়ে পড়লেন সুব্রত আর যতীন। বেরোনোর সময় বাড়ির মেন গেটে একটা তালা ঝুলিয়ে গেল কনস্টেবল যতীন পাল। আস্তে আস্তে রোদ বাড়ছে। শেষ রাতের বৈশাখী মেঘ কেটে গেছে অনেকক্ষণ। জোড়াসাঁকোর খুনের রহস্য আরো ঘনীভূত হচ্ছে মুহূর্তে মুহূর্তে। পুলিশ ঘর থেকে বেরিয়ে আসার সময় সুব্রত নাগ একবার শেষবারের মতো মেঝেতে পড়ে থাকা ফুলের প্যাকেটটার দিকে তাকালেন। ধীরেন সামন্ত নিয়ে এসেছিল এই ফুলগুলো, জবা আর গাঁদা ফুল। ফুলগুলো এখন রক্তের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে মেঝের উপরে। পরদিনই পোস্টমর্টম রিপোর্ট চলে এলো। রিপোর্টটা পড়তে শুরু করলেন সুব্রত নাগ। খুনের সময় আনুমানিক রাত 1টা থেকে 2টো। মৃত্যুর প্রাথমিক কারণ শ্বাসরোধ বা ম্যানুয়াল স্ট্র্যাঙ্গুলেশন। বাহ্যিক বল প্রয়োগের মাধ্যমে গলায় প্রচণ্ড চাপ সৃষ্টি করে মৃত্যু নিশ্চিত করা হয়েছে। গলার আঘাত, মৃতদেহের গলায় আঙুলের ছোপ এবং নীলচে দাগ পাওয়া গেছে, যা থেকে বোঝা যায় খুনি অত্যন্ত শক্তিশালী ছিল। ধস্তাধস্তির সময় মৃতের গলার কার্টিলেজ বা তরুণাস্থি ক্ষতিগ্রস্ত হয়েছে। ধস্তাধস্তির চিহ্ন
সুদেব ঘোষ খুনিকে প্রতিহত করার চেষ্টা করেছিলেন। ধস্তাধস্তির সময় খুনির নখের আঁচড় বা ধস্তাধস্তির স্পষ্ট চিহ্ন মৃতদেহের শরীরে পাওয়া গেছে। অন্যান্য পর্যবেক্ষণ, পাকস্থলীতে স্বাভাবিক খাদ্যের উপস্থিতি পাওয়া গেছে এবং বিষক্রিয়ার কোনো তথ্য মেলেনি। অর্থাৎ ধস্তাধস্তির মাধ্যমেই খুনি তার অমানসিক শারীরিক শক্তি প্রয়োগ করে সুদেব ঘোষকে হত্যা করেছে। বেশ, এই কাহিনী যে সময়ের, তখন পোস্তা আর বড়বাজারের ঘিঞ্জি গলিগুলোতে ধুলো আর কয়লার ধোঁয়ার একটা ভারী আস্তরণ জমে থাকত। চারিদিকে একটা গুমোট ভাব, যেন কোনো অশুভ সংকেত বয়ে আনছে গঙ্গার জলো হাওয়া। সুদেব ঘোষের আড়ত তখন পোস্তা বাজারের ঠিক পাশে একটা ছোট্ট ঘুপচি ঘরে। তখনও জোড়াসাঁকোর বাড়ি সুদেব কেনেনি। আড়ত থেকে ঢিল ছোড়া দূরত্বে দাঁড়িয়ে রয়েছে নির্ঝর, এককালের বিশাল অট্টালিকা। এখন তার জরাজীর্ণ কঙ্কালের মতো চেহারা। এই ভাঙা বাড়ির স্যাঁতস্যাঁতে একটা ঘরে বাস করে অবিনাশ মুখার্জি। ঘরে ঢুকলেই পুরনো দিনের কাঠের আসবাব আর স্যাঁতস্যাঁতে দেওয়ালের গন্ধ নাকে লাগে। অবিনাশের ঘরের জানলা দিয়ে রাস্তার ল্যাম্পপোস্টের আলো এসে মেঝেতে পড়েছিল। অবিনাশ একলা ঘরে বসে মদের গ্লাসে চুমুক দিচ্ছিল। তার চোখ দুটো লাল। অবিনাশ বর্তমানের নেশার ঘোর থেকে ডুব দিল অতীতে। যখন সুদেব অবিনাশ নামটা পোস্তায় এক ডাকে লোকে চিনত। স্মৃতিতে ভেসে এলো 20 বছর আগের সেই দিনগুলো। অবিনাশ আর সুদেব একসাথেই ব্যবসা শুরু করেছিল। পোস্তা বাজারের পাশে ওদের আড়ত। তখন দুজনের গলায় গলায় বন্ধুত্ব। অবিনাশের ছিল উচ্চবংশীয় আভিজাত্য আর আবেগ, আর সুদেবের ছিল মাটির কাছাকাছি থেকে হিসেব করার ক্ষমতা। তখনও এই অট্টালিকা এতটা ভেঙে চুরে যায়নি। পরন্তু আভিজাত্যের সঙ্গে অবিনাশের রক্তে মিশে ছিল বিলাসিতার ঝোঁক। ব্যবসার লাভ দিয়ে সে তার একের পর এক উদ্দাম শখ মেটাতো, আর সুদেব দিনের পর দিন আড়তে বসে ঘাম ঝরাত। অবিনাশের কানে বাজল সেই পুরনো ঝগড়া। সেদিন সুদেব বলেছিল, অবিনাশ, ব্যবসার পুঁজিতে হাত দিস না। তুই কিন্তু ব্যবসার টাকা দিয়ে ফুর্তি করবি না, তাহলে কিন্তু একদিন সব তলিয়ে যাবে। অবিনাশ তখন হেসে উত্তর দিয়েছিল, সুদেব, তুই বড় বেনিয়া স্বভাবের রয়ে গেলি। আভিজাত্য না থাকলে টাকা দিয়ে কি হবে? হ্যাঁ, কালকের কথা ভেবে আজকের আনন্দ মাটি করতে পারবো না ভাই। যেদিন হিসেব মিলবে না অবিনাশ, সেদিন কিন্তু আমাকে দোষ দিস না। ধীরে ধীরে সেই ব্যবসায়িক অংশীদারিত্বে ফাটল ধরল। অবিনাশের বেহিসাবি জীবন আর ব্যবসায় অনীহার সুযোগ নিয়ে সুদেব নিজের মতো ব্যবসা গোছাতে শুরু করে। সুদেব বুঝতে পেরেছিল অবিনাশের সঙ্গে থাকলে সেও ডুববে, তাই সে নিজের কারবার আলাদা করে নেয়। আর অবিনাশের কাঁধে এসে পড়ে পর্বত প্রমাণ ঋণের বোঝা। অবিনাশের এবার মনে পড়ল গত সপ্তাহের সেই শেষ বিকেলের কথা। বৃষ্টি হচ্ছিল সেদিন। ও সুদেবের আড়তে গিয়েছিল কিছু টাকা ধার করতে। সুদেব শান্ত গলায় বলেছিল, অবিনাশ, মায়ার ব্যবসা আমি অনেকদিন আগে ছেড়ে দিয়েছি। তুই ব্যবসা পারিস নি, ওটা তোর দোষ। কিন্তু আমি আমার হাড় ভাঙা খাটুনির পয়সা তোকে বিলিয়ে দিতে পারবো না। অনেক দিয়েছি তোকে, তার একটা পয়সাও তুই ফেরত দিসনি। সব হিসেব আছে আমার কাছে। এবার যদি টাকা নিতে হয়, কিছু বন্দুক রাখতে হবে। সুদেবের রুক্ষ কথা শুনে আকুতি ঝরে পড়েছিল
অবিনাশের কণ্ঠে। আমার কাছে বন্দুক রাখার মতো কিছু নেই ভাই, বিশ্বাস কর। কেন, তোর বাড়িটা আছে তো, ওটা বন্ধক রাখ। কি বলছিস ভাই তুই? আমার বাপ ঠাকুরদার বাড়ি ওটা। দে না আমায় কয়েক হাজার টাকা দে না ভাই, আমি 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 ঠিক ফেরত দিয়ে দেবো। সুদেব দেয়নি। খালি হাতে ফিরে আসতে আসতে অবিনাশ বলেছিল, ঠিক আছে, আমাকে ফিরিয়ে দিচ্ছিস তো? এখনো এই অঞ্চলে মুখার্জি পরিবারের দাপট একেবারে শেষ হয়ে যায়নি। আমিও দেখব তুই কিভাবে ব্যবসা করিস। দেখিস, তোর যা ভালো লাগে করিস, কিন্তু আমি তোকে টাকা ধার দিতে পারবো না। অবিনাশ নেশার ঘোর থেকে বাস্তবে ফিরে এলো। তার হাতের পাঞ্জাগুলো থরথর করে কাঁপছে। ঠিক সেই সময় বাড়ির বাইরে একটা ভারী পায়ের শব্দ পাওয়া গেল। টোকা পড়ল দরজায়। ঘরের ভিতর থেকে অবিনাশ নেশাতুর গলায় জিজ্ঞেস করল, দরজার বাইরে থেকে উত্তর এলো, পুলিশ, জোড়াসাঁকো থানা, দরজা খুলুন। টলতে টলতে উঠে দাঁড়ালো অবিনাশ। তার বাড়িতে পুলিশ কি করছে? ধীর পায়ে গিয়ে দরজা খুলে দিল সে। আবছা আলোয় অবিনাশ দেখল দুজন লোক দাঁড়িয়ে আছে দরজার ওপাশে। নমস্কার, আমি সাব ইন্সপেক্টর সুব্রত নাগ। আপনার সঙ্গে কিছু কথা আছে। আসুন, ভেতরে আসুন। অবিনাশের পিছু পিছু সুব্রত নাগ আর যতীন ঘরের ভিতরে ঢুকলেন। সুব্রত ঘরটার চারপাশ একবার নজর বুলিয়ে নিলেন। অবিনাশের গড়ন বেশ বলিষ্ঠ, 6 ফুটের উপর হাইট। বেশি ভনিতা না করে সুব্রত নাগ সরাসরি অবিনাশের চোখের দিকে তাকিয়ে শান্ত স্বরে বললেন, অবিনাশবাবু, আপনি সুদেব ঘোষকে চেনেন তো? মুহূর্তের মধ্যে অবিনাশের মুখের রং পুরোপুরি বদলে গেল। ঝাঁঝালো গলায় সে বলল, হ্যাঁ চিনি। কেন, ও আপনাদের কাছে আমার নামে নালিশ করেছে? হ্যাঁ, কি বলুন বলুন। সুদেব ঘোষ আর বেঁচে নেই। আপনার সাথে ওর সম্পর্ক কেমন ছিল? অবিনাশের হাতের মদের গ্লাসটা কেঁপে উঠল। দ্রুত নিজেকে সামলে নিল অবিনাশ। এক ফোঁটা মদ মাটিতে পড়তে দিল না। তার চোখ জোড়ায় বিস্ময় নয়, বরং ফুটে উঠল এক অস্বাভাবিক কাঠিন্য। সুদেব মরেছে? কখন? কাল রাতে খুন হয়েছেন নিজের বাড়িতে। আপনার হাবভাব থেকে তো মনে হচ্ছে না খবরটা শুনে আপনি বিন্দুমাত্র বিস্মিত। বিস্মিত হবো কেন? সালা সুদের কারবারি 10 জনের অভিশাপ মাথায় নিয়ে চলতো। মরতে তো ওকে একদিন হতোই। কিন্তু আপনারা আমার কাছে এসেছেন কেন? আমি তো ওকে খুন করিনি। সুদেব ঘোষের হিসেবের খাতার একটা পাতায় আপনার নাম পেলাম, অবিনাশ মুখার্জি। পাশে একটা মোটা অঙ্কের দেনার হিসেব। অবিনাশের ঠোঁটের কোণে ব্যঙ্গের হাসি ফুটল। মদের গেলাসটা টেবিলে নামিয়ে রেখে সে বলল, আমরা এক সময় বন্ধু ছিলাম, ব্যবসায়িক পার্টনার। 20 বছর আগে পোস্তায় আমরা একসাথে আড়ত খুলেছিলাম। কিন্তু ও একটা শয়তান, ব্যবসা ছাড়া সালা কিচ্ছু বুঝতো না। আর আমি ছিলাম আবেগপ্রবণ। আসলে গন্ডগ্রামের বাঙাল তো, আভিজাত্য কি জিনিস বুঝতো না। তাই এক সময় সম্পর্ক নষ্ট হয়ে যায়। কিন্তু সম্পর্ক ছিন্ন হলেও ওর খাতায় আপনার নাম কেন? মোটা অঙ্কের দেনা দেখাচ্ছে। আপনি কি ওর কাছ থেকে টাকা ধার নিতেন? ধার? না তো। ও আমার পাওনা টাকা মারতো, আমি কখনো তো হিসেব চাইনি। হ্যাঁ, বছর 2 আগে একবার বিপদে পড়ে কিছু টাকা নিয়েছিলাম, সামান্য। সামান্য বলছেন?
খাতায় তো লেখা আছে 20,000 টাকা। কেন, কি কারণে এত টাকা নিয়েছিলেন? অবিনাশ এই প্রশ্নের কোনো উত্তর দিল না, চুপ করে রইল। ওকে চুপ থাকতে দেখে সুব্রত আরো মরিয়া হয়ে উঠলেন। জবাব দিন। আপনার উচ্চতা প্রায় 6 ফুট, চেহারায় বেশ জোর আছে, আপনার হাতের পাঞ্জাও বেশ চওড়া। সুদেব ঘোষকে গলা টিপে হত্যা করা হয়েছে, আর যে খুন করেছে তার হাতের ছাপ আপনার হাতের মতোই চওড়া। কাল রাতে আপনি কোথায় ছিলেন অবিনাশ বাবু? আপনি কি আমাকে সন্দেহ করছেন? হ্যাঁ, কেন, করাটা কি খুব অস্বাভাবিক? আমি খুন করব? কবে খুন হয়েছে বললেন? কাল রাতে না? কাল রাতে আমি আমার বাড়িতেই ছিলাম, মদ খাচ্ছিলাম। একা নাকি কেউ ছিল আপনার সাথে? একা একা। এই ভাঙা বাড়িতে আমার সঙ্গী একমাত্র এই মদ। সারা রাত আমি এই ঘরে বসে অতীতের হিসেব কষছিলাম। হিসেব। বেশ, সুদেব ঘোষের সঙ্গে আপনার শেষ কবে দেখা হয়? গত সপ্তাহে আমি গেছিলাম কিছু টাকা ধার চাইতে। এক সময় অনেক দিয়েছি আমি ওকে, ব্যবসার শুরুতে। একটা টাকাও সালা আমায় ফেরত দেয়নি। ওই 20,000 তো নস্যি তার কাছে, নস্যি। ধার চাইতে কত? সামান্যই, কিন্তু সে আমাকে ফিরিয়ে দিল। উল্টে আমার পৈতৃক ভিটে বন্ধক রাখতে বলল। শালা শুয়োরের বাচ্চা, আমার বাপ ঠাকুরদার ভিটে। আমি ওকে বলেছিলাম ওর দুর্দিন আসন্ন, কিন্তু খুন আমি করিনি। আপনি স্বীকার করছেন আপনার রাগ ছিল ওর উপর, আপনি ওকে হুমকিও দিয়েছিলেন? হ্যাঁ, আমি স্বীকার করছি, আমি ভয় পাই না। অবিনাশ মুখার্জি নাম আমার, অবিনাশ মুখার্জি। আমার ঠাকুরদা রামকুমার মুখার্জি ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। সেই রক্ত আমার শরীরে বইছে। আপনাকে একবার আমাদের সঙ্গে থানায় যেতে হবে। কেন? গ্রেপ্তার করবেন আমাকে? আমি কিন্তু খুন করিনি অফিসার। না, আপাতত গ্রেপ্তার করব না, আপনার হাতে ছাপ দরকার। চলুন, আমরাই আবার আপনাকে বাড়ি পৌঁছে দেব। সুব্রত নাগ যে কেবল অবিনাশ মুখার্জির আশপাশেই তদন্তের জাল গোটাচ্ছিলেন তেমনটা নয়। এমনিতেও অবিনাশের আঙুলের ছাপের সঙ্গে সুদেবের গলায় পাওয়া আঙুলের ছাপ মিলেনি। কোনো ভাড়াটে গুন্ডা দিয়ে সুদেবকে খুন করাতেই পারে অবিনাশ, সেদিকটাও খতিয়ে দেখছিলেন সুব্রত। আরো 2 দিন কেটে গেছে মাঝখানে। বুধবার বিকেলবেলা জোড়াসাঁকো থানায় সুব্রত নাগের ছোট্ট ঘরে টেবিল ফ্যানটা একঘেয়ে শব্দে ঘুরছে। বাইরে গ্রীষ্মের গুমোট স্তব্ধতা। সামনের টেবিলটা এখন অসংখ্য ফাইল আর কাগজে স্তূপে ঢাকা। সুদেব ঘোষের সেই মোটা লাল খাতাটা মাঝখানে খোলা। গত 3 দিন ধরে সুব্রত নাগ আর তার টিম এক প্রকার নাওয়া খাওয়া ভুলে এই খাতার গোলক ধাঁধায় ঘুরে বেরিয়েছেন। খাতার প্রতিটি পাতায় সুদেবের হিসেবি মনের ছাপ স্পষ্ট। সুব্রত নাগ প্রায় 100 জনের ওপর মানুষকে জিজ্ঞাসাবাদ করেছেন, ফুটপাথের হকার থেকে শুরু করে পোস্তার বড় ব্যবসায়ী পর্যন্ত। এরা প্রত্যেকেই সুদেব ঘোষের থেকে কখনো না কখনো টাকা ধার করেছিল। সুদেবের ওপর আক্রোশ ছিল প্রায় সববারই, যদিও সুব্রত নাগের মন পড়েছিল সেই নির্দিষ্ট নামটায়, পাণ্ডে। একেই খুঁজে পাচ্ছিলেন না তিনি। পাণ্ডের খোঁজে বহু লোককে জিজ্ঞাসাবাদ করেছেন তিনি, কেউই সঠিক তথ্য দিতে পারেনি। বড়বাজার অঞ্চলে প্রায় 15 জন পাণ্ডেকে খুঁজে বের করেওছেন সুব্রত। জিজ্ঞাসাবাদ করেছেন প্রত্যেককে। 15 জনের 2-3 জন সুদেব ঘোষকে চেনে, কিন্তু কেউই ওর থেকে টাকা ধার করেনি। হঠাৎ সুব্রত নাগের কেবিনে ঢুকলো কনস্টেবল যতীন পাল। সেলাম ঠুকে সে বলল, স্যার, একটা হদিশ পাওয়া গেছে। মুখ তুলে তাকালেন সুব্রত।
দ্রুত কণ্ঠে তিনি জিজ্ঞেস করলেন, হ্যাঁ কোথায়? নটপোর্ট থানার কাছে। ওখানকার মাঝিদের সাথে শ্রীধর পান্ডে নামে একজন টাকা ধার দেওয়ার ব্যবসা করে। সুব্রত চশমাটা খুলে টেবিলের ওপর রেখে তাকালেন যতীনের দিকে। শ্রীধর পান্ডে? আগে হ্যাঁ স্যার, খবর পেয়েছি ও গত কয়েকদিন ধরে খুব একটা বাইরে বেরোচ্ছে না। নটপোর্ট থানার পাশেই ওই মল্লিকঘাট ফুলবাজারের সংলগ্ন এলাকাতেই ওখানেই একটা ছোট ঘর ভাড়া করেও থাকে। বেশ, চলো। বুধবার সন্ধে, আকাশটা বেশ মেঘলা। আজ আবার বৃষ্টি হবে। দুপুরের গুমোট ভাবটা আরো চেপে বসেছে চারপাশে, ঝড়ের পূর্ব লক্ষণ। সুব্রত নাগ সাদা পোশাকে একটা রিক্সা নিয়ে মল্লিক বাজার ঘাটের ঘিঞ্জি এলাকায় পৌঁছলেন। ওর সঙ্গে যতীন। ওদের একটু পেছনে একটা গাড়িতে আরো দুজন কনস্টেবল ছায়ার মতো ওদেরকে অনুসরণ করছে। শ্রীধরের আস্তানাটা ছিল একটা জীর্ণ পুরনো বাড়ির একতলায়, নোনা ধরা দেওয়াল আর আধো অন্ধকারে মোড়া ঘর। कौन है? अरे कौन आ गया यार? দরজায় কড়া নাড়তেই এক দীর্ঘকায় মানুষ দরজা খুলল। 6 ফুট 2 ইঞ্চির বেশি উচ্চতা, চওড়া কাঁধ, গায়ের রং উজ্জ্বল গৌরবর্ণ, ঊর্ধ্বাঙ্গ নগ্ন, কেবল একটা পুরনো ময়লা ধুতি মালকোচা মেরে পড়া। সুব্রত নাগ ভুরু কুঁচকে জিজ্ঞেস করলেন, শ্রীধর পান্ডে? লোকটা একবার সুব্রত চোখের দিকে চাইল, তারপর নিচু স্বরে বলল, हाँ जी, क्या चाहिए? কলকাতা পুলিশ, একবার থানায় আসতে হবে। থানায়? কেন বাবু? চলুন বলছি। আর কোনো কথা না বলে চটজলদি একটা ফতুয়া গায়ে জড়ালো শ্রীধর। তারপর গাড়িতে উঠে বসল। থানার ইন্টারোগেশন রুমে এনে বসানো হলো তাকে। শুরু হলো ম্যারাথন জিজ্ঞাসাবাদ। আর শুরুতেই একটা অদ্ভুত প্রশ্ন করলেন সুব্রত। আপনি তো খৈনি খান না? খানিক চমকে উঠে একটু বিরক্তি মেশানো গলায় শ্রীধর উত্তর দিল, हाँ खाई तो, इस कारण से हमको थाना में बुलाए हैं। না 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 না। আচ্ছা, আপনি সুদেব ঘোষকে চিনতেন? শ্রীধর চুপ করে রইল। তার চোখ দুটো ঘোলাটে, গাঁজার নেশায় হালকা টলছে তার শরীর। চুপ করে থাকবেন না। কথা বলতে বলতে সুব্রত নাগ লাল খাতাটা টেবিলের ওপর তুলে এগিয়ে দিলেন শ্রীধরের দিকে। এই নিন। তারপর বললেন, এটা সুদেব ঘোষের হিসেবের খাতা। আপনার নামের পাশে এই জিজ্ঞাসা চিহ্নগুলো কেন? খাতাটা দেখে শ্রীধর খেঁকিয়ে উঠল, বলল, हाँ हाँ, चीनी আমি সুদেবকে कुछ पैसा उधार लिए थे। গত শনিবার রাতে কি আপনি জোড়া সাঁকো গিয়েছিলেন? नहीं तो काहे? পুলিশকে মিথ্যে বলবেন না। কিভাবে সত্যি বের করতে হয় আমাদের জানা আছে। আমি সত্যি বলছি বাবু, हम नहीं गया। কোথায় ছিলেন তাহলে ওই রাতে? वो तो याद नहीं है, शायद ঘরেই ছিলাম। সুব্রত নাগ এবার অন্য পথ ধরলেন। একটু চুপ থেকে এবার জিজ্ঞেস করলেন, আচ্ছা আচ্ছা, আপনি তো ব্রাহ্মণ। কথাটা শুনে শ্রীধর বুক টান টান করে সোজা হয়ে বসল, যেন বিশাল কোনো গৌরবের প্রশ্ন করে ফেলেছে পুলিশ। সে বলল, हाँ साहब, कनौज ब्राह्मण, भरद्वाज गोत्र। क्यों? আপনার পৈতে কোথায়? আচমকা যেন খেই হারিয়ে ফেলল শ্রীধর। উন্নত বুক থমকে গেল। আমতা আমতা করে সে বলল, কেন আছে তো? কই, বাড়িতে আপনাকে তো পৈতে পড়া দেখলাম না। নাকি আপনি ব্রাহ্মণ নন? মিথ্যে বলছেন।
না বাবু, আমি মিথ্যা বলছি না। আমার পৈতাটা পুরানো হয়ে গিয়েছে, ও ছিঁড়ে গেছে। ছিঁড়ে গেছে? কবে? শ্রীধর কোনো উত্তর দেওয়ার আগে টেবিলের ড্রয়ার খুলে একটা প্লাস্টিকের প্যাকেট বের করলেন সুব্রত নাগ। তার মধ্যে সুদেব ঘোষের ঘর থেকে পাওয়া সেই ছেঁড়া পৈতেটা। সেটা শ্রীধরের দিকে এগিয়ে দিয়ে তিনি বললেন, এই নিন, ভালো করে দেখুন তো এটা আপনার কিনা। এক পলক পৈতেটার দিকে তাকিয়ে গোমড়া মুখে শ্রীধর বলল, নাই বাবুজি, এটা আমার না আছে। আরে দূর থেকে দেখছেন কেন? দাঁড়ান, আমি বের করে দিচ্ছি। নিন, ধরুন ধরুন, দেখুন, নিন নিন। অনিচ্ছা সত্ত্বেও পৈতেটা হাত বাড়িয়ে নিল শ্রীধর। সুব্রত বললেন, এবার বলুন তো এটা আপনার কিনা। শ্রীধর এবার আর না বলতে পারল না। পৈতে ছুঁয়ে মিথ্যে বলা ঘোর অন্যায়। একবার ঢোক গিলে সে বলল, হ্যাঁ বাবু, এটা আমার। এই পৈতে আমরা সুদেব ঘোষের বাড়িতে ওর মৃতদেহের পাশে পেয়েছি। আপনার পৈতে ওখানে গেল কি করে? বেশ কিছুক্ষণ থম মেরে বসে রইল শ্রীধর পাণ্ডে। তারপর শান্ত অথচ গম্ভীর কণ্ঠে বলল, হ্যাঁ বাবু, সুদেবকে আমি খুন করেছি। কেন? সাব, ও আমার পাড়ায় গিয়ে আমাকে বহুত অপমান করে এসেছিল। कुछ पैसा उधार লিয়েছিলাম ওর থেকে, আমি দিয়ে দিতাম সাব। हम भाग तो नहीं जा रहे थे ना, लेकिन वो কিছুতেই মানলো না। আমি ওকে মারতে চাইনি সাব, मेरा विश्वास कीजिए। আমি ওকে खून করতে চাইনি, वो गलती से मर गया। हम तो बस बहस कर रहे थे, ও আমাকে ঠেলে বের করে দিল। আমি ঘরে ফিরে আসছিলাম, लेकिन पता नहीं क्या हो गया, अचानक दिमागটা हिले গেল, নেশা চলে গিয়েছিল সাব। বলতে বলতে কেঁদে ফেলল শ্রীধর। তার দশাশয়ী শরীরটা কুঁকড়ে গেল শুকনো পাতার মতো। কান্না থামিয়ে আবার বলতে শুরু করলো শ্রীধর, ভেবেছিলাম কি গুরুবারে পুজো দিয়ে ফিরসে নতুন পৈতা পরব। আমি সুদেবকে খুন করতে চাইনি সাব, সত্যি চাইনি। আমি ওর বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম, কি মনে হলো কি আবার ফিরে গেলাম। আমার দিমাগ কাম করছিল না। আমি গিয়ে ওর গলাটা চেপে ধরলাম। শায়দ তখনই ওই হাতাহাতির সময় পৈতেটা ছিঁড়ে গেছিল। ধ্যান নেই দিয়া সাব। না, আজকের ক্রাইম কথা এই পর্যন্তই নয়। হ্যাঁ, শ্রীধর পাণ্ডেকে পুলিশ সেদিনই গ্রেফতার করেছিল। তার স্বীকারোক্তির ওপর ভিত্তি করে দ্রুতই তৈরি হলো ফাইনাল চার্জশিট। আদালতে উঠল সুদেব ঘোষ হত্যা মামলা। যদিও মামলা বেশি দিন চলল না। শ্রীধর পুলিশের কাছে যা যা বলেছিল আদালতেও সমস্ত কথা স্বীকার করে নিল, কোনো রকম লুকোছাপা না করেই। 1990 সালের শ্রাবণ মাসের এক বৃষ্টি মুখর দিনে রায় বেরোল সুদেব ঘোষ হত্যা মামলার। আদালত শ্রীধরকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করল। রায় শুনেও শ্রীধরের পাথুরে মুখে কোনরূপ ভাবান্তর হল না। তার বিশালাকায় কাঠামোটা কাঠগড়ায় এক অদ্ভুত নির্লিপ্ততায় দাঁড়িয়েছিল। খুনের সেই অভিশপ্ত রাতে পৈতের ছেঁড়া সুতো আর রেডিমেড খৈনির কৌটোটা সে ভুল করে ফেলে এসেছিল। এই সামান্য সূত্র দুটোই তাকে জেল কুঠুরির স্থায়ী বাসিন্দা করে তুলল।
জেলবন্দি হিসেবে শ্রীধরের জীবন শুরু হলো প্রেসিডেন্সি জেলের উঁচু 4 দেওয়ালের ভিতরে। প্রথম কয়েক মাস সে কারো সাথে কথা বলতো না, চুপচাপ নিজের সেলে বসে থাকতো বা গুনগুন করে কোনো ভজন গাইত। জেলের হরেক রকমের আসামিরা প্রথম দিকে ওকে বিরক্ত করতে আসতো। আরে ওস্তাদ, তোমার ব্যাপারে তো অনেক কথা শুনলাম, আসল কাহিনীটা কি? শ্রীধর কোনো প্রশ্নেরই উত্তর দিত না। দ্রুতই জেলের ভিতরে শ্রীধরের আচরণে এক অভাবনীয় পরিবর্তন লক্ষ্য করলেন কারারক্ষীরা। যে মানুষটা একসময় নর্থ পোর্ট থানা এলাকার দাপুটে সুদখোর ছিল, সে এখন জেলের ভিতরে এক কোণে চুপচাপ বসে থাকে। তার দিনের বেশিরভাগ সময় কাটে জেলের ছোট্ট মন্দিরে। অনুশোচনা আর আত্মগ্লানি শ্রীধরকে ভিতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। মন্দিরের ধূপের ধোঁয়ার মাঝে শ্রীধর ঘন্টার পর ঘন্টা ধ্যান করত। জেলের অন্য বন্দীরা তাকে শুধু পাণ্ডে বলে আর ডাকত না, তার নতুন নাম হয়েছিল পণ্ডিতজি বা পুরোহিতজি। সে জেলের ছোট ছোট ধর্মীয় অনুষ্ঠানে পৌরোহিত্য করত। তার ধপধপে সাদা পৈতে আর চন্দন তিলক দেখে কেউ বিশ্বাসই করতে পারত না যে এই হাত দুটোই একসময় উত্তেজনার ঘোরে সুদেব ঘোষের গলা টিপে ধরেছিল। শ্রীধর জেলের ভিতরে এক প্রকার সন্ন্যাস জীবন বেছে নিয়েছিল। হয়তো সে মনে করত ভগবানের আরাধনার মাধ্যমেই সে সুদেবের বিদেহী আত্মার কাছে ক্ষমা পাবে। শ্রীধর পাণ্ডে এমনিতে খুব ভালো সাঁতারু ছিল। মাঝিদের সাথে কাজ করতে করতে জল বেশ ভালো রকমই চিনে ফেলেছিল সে। মাসে একবার সে গঙ্গার এপার থেকে ওপার সাঁতরে যেত। জেলের পুকুরে প্রায়ই তাকে সাঁতার কাটতে দেখা যেত। 1995 সালের ভাদ্র মাস, বর্ষা সবে শেষ হয়েছে, সামনেই জন্মাষ্টমী। হঠাৎ শ্রীধরের জীবনে এক চূড়ান্ত বাঁক বদল ঘটল। আগেই বলেছি, শ্রীধর প্রায় সময় জেলের মন্দিরে চুপচাপ বসে থাকত, কিন্তু তার ভেতরে বয়ে চলা অশান্তি কেউ কোনোদিন টের পায়নি। সুদেব ঘোষকে খুন করার পরিকল্পনা সে করেনি। পুরো ঘটনাটাই ঘটেছিল এক চরম অপমান আর গাঁজার নেশার ধুমকিতে। এই খুনের বোঝা সে আর বইতে পারছিল না। সেদিন ভোরে জেলের পুকুরে স্নান করতে নামার সময় শ্রীধর এক অদ্ভুত কাণ্ড ঘটাল। জেলের বন্দীদের স্নান বা শৌচকার্যের জন্য যে ভারী লোহার বালতিগুলো ব্যবহার করা হতো, সেরকমই একটি লোহার বালতি সে সংগ্রহ করল। তারপর জলে নেমে সেই ভারী বালতি গলার সাথে শক্ত করে বেঁধে নিল, যেন সেটি কোনো পবিত্র মালা। শ্রীধরের সাঁতার কাটার অসামান্য দক্ষতা ছিল, তাই পুকুরে ডুব দিলে স্বাভাবিকভাবেই আবার ভেসে উঠত। কিন্তু ওই দিন সকালে আর সেটা ঘটল না। ভারী লোহার বালতি গলায় ঝুলিয়ে শ্রীধর যখন পুকুরের মাঝখানে গিয়ে ডুব দিল, জলের অতল গভীরতা সাদরে গ্রহণ করে নিল তাকে। বালতির ওজন তাকে জলের তলায় টেনে নিয়ে গেল চিরতরে। কেবল কয়েকটা বুদবুদ উঠে এলো জলের উপর। আত্মহত্যার এই নৃশংস অথচ শান্ত পথটি সে বেছে নিল নিজের প্রায়শ্চিত্ত হিসেবে। গেল গেল রব উঠল জেলের ভিতরে। পণ্ডিতজি। কোন পণ্ডিতজি? আরে পাণ্ডে, শ্রীধর পাণ্ডে। শ্রীধরের মৃত্যুর খবর যখন জোড়াসাঁকো থানায় এসে পৌঁছল, ততদিনে সুব্রত নাগ ইন্সপেক্টর হয়ে গেছেন। জোড়াসাঁকোর আরেকটি খুনের সফল তদন্ত শেষ করেছেন, যে কাহিনী আপনারা ইতিমধ্যেই শুনেছেন ক্রাইম কথায়। মোহন দ্বিবেদী হত্যাকাণ্ড। বোন যশোদার চরিত্রহীন লোফার স্বামী মোহনকে হত্যা করেছিল প্রশান্ত ঠাকুর। শ্রীধর পাণ্ডের আত্মহত্যার কথা পৌঁছল সুব্রত নাগের কানে। তবে ঘটনাটা শুনে নিদারুণ বিস্মিত তিনি হননি।
ইন্টারোগেশন রুমে যখন কান্নায় ভেঙে পড়েছিল শ্রীধর পাণ্ডে, তখনই সুব্রতর ঝানু চোখ বুঝতে পেরেছিল ওই কান্না মিথ্যে নয়, কিংবা পুলিশকে বিভ্রান্ত করার অপচেষ্টাও নয়। আমাদের আজকের ক্রাইম কথা এখানেই শেষ। তবে যেতে যেতে একটা ছোট্ট কথা বলে যেতে চাই। কোনো অপরাধ বা অপরাধীকে গ্লোরিফাই করার কিংবা ধর্ম বা জাতিকে হেয় করার কোনো ইচ্ছে বা চেষ্টা আমার নেই। আমার কাজ কেবল আপনাদের গল্প শোনানো, যে গল্পে সব চরিত্র কাল্পনিক নয়। ধর্ম, বর্ণ, লিঙ্গ অথবা জাত যাই হোক না কেন, যে অপরাধী সে স্থান, কাল, পাত্র নির্বিশেষে মানব সভ্যতার জন্য অভিশাপ। এটা যেমন সত্যি, তেমন এ কথাও সত্যি, কোনো একজন বা একাধিক অপরাধীর কৃতকর্মের উপর ভিত্তি করে সেই অপরাধীর জাত, ধর্ম, লিঙ্গ বা বর্ণের অন্য সমস্ত মানুষের চরিত্র বিচার করাও শুভ বুদ্ধির লক্ষণ নয়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। মির্চি বাংলা অরিজিনালসের বিশেষ নিবেদন, ক্রাইম কথা কথা কথা।